ইস, বড্ড রাত হয়ে গেল। আশেপাশে তো কোনো একটা রিক্সা বা টেম্পোও দেখছি না। বোধহয় এই রাতের বেলা এত বড় ব্যাগ নিয়ে আমাকে একাই হেঁটে যেতে হবে। আমি পার্থ, এই গ্রামের ছেলে। গতকাল শহরে গিয়েছিলাম একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউটা বেশ ভালোই হয়েছে। এখন ফলাফলের আশায় কদিন পার করতে হবে। এই গ্রামের একটি সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি এই বছরই। ইচ্ছে ছিল গ্রামের একটা সরকারি কলেজের লেকচারার হিসেবে যোগদান করব, কিন্তু বাবা মার স্বপ্ন ছেলে শহরে গিয়ে কিছু একটা করবে। তাই বলতে গেলে অনেকটা মা বাবার স্বপ্ন পূরণের স্বার্থেই আজকে শহরের পথে পা জমিয়েছিলাম। এখন সবটাই বিধাতার হাতে। আমি নিজেও অবশ্য প্রথমে ভেবেছিলাম শহরেই নিজের জীবন গোছাবো, কিন্তু মা বাবা ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে বলে সেই ইচ্ছা নিজে থেকেই দমিয়ে নিয়েছিলাম। তবু বাবা মা বুঝতে পেরেছেন যে আজকালকার ছেলে মেয়েদের উচিত নিজেদেরকে আবিষ্কার করার জন্য হলেও উন্নত পথের দিকে এগিয়ে যাওয়া। তাই আমি যেন বুঝতে না পারি সেভাবেই পরিকল্পনা করে আমায় শহরে যাওয়ার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু আমিও তো তাদের ছেলে। আমি ঠিকই বুঝতে পেরেছি, এখন ইচ্ছা হলো যদি শহরের এই চাকরিটা হয়ে যায়, তাহলে গোটা বছর সেখানে চাকরি করে একটা ভালো অবস্থানে দাঁড়িয়ে বাবা মাকে এখান থেকে নিয়ে যাব। এখন বাবা মায়ের একমাত্র ছেলে আমি। বড় দিদির তো বিয়ে হয়ে গিয়েছে। সেও স্বামীর সাথে থাকে শহরে এক বিশাল বিলাসবহুল বাড়িতে। আমি যদি শহরে থাকি একা, তাহলে আমার মা বাবাকে দেখবে কে? এই মাঝরাতে একা চলতে চলতে বেশ বিরক্ত লাগছে। ঘড়িতে কটা বাজে তাও বলতে পারছি না, যদিও হাতে একটি ঘড়ি আছে, কিন্তু কেন জানি না ট্রেন থেকে নামার পরপরই এটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ট্রেনটা আর একটু আগে পৌঁছালেই ভালো হতো। অবশ্য শহরের ট্রেনের শিডিউল বলে কথা, 10টায় বললে 11টায় ছাড়বে, এটাই স্বাভাবিক। তবে সত্যিকার অর্থে আজকের ট্রেনের কোনো দোষ ছিল না। আমি নিজেই ট্রেন মিস করেছিলাম প্রথমটা। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তৈরি হতে বের হতে আমার নিজের দেরি হয়ে গিয়েছিল, সেজন্য মূল্য দিতে হচ্ছে এখন। রাতে এই ভারী ব্যাগ নিয়ে চলতেও হাতে টান পড়ছে। ধুর, বিরক্তিকর। কি কপাল করে যে আজ বেরোলাম। এজন্যই মা বাবা সবসময় বলেন আমার চোখ নাকি একটু খোলা রেখে চলা উচিত। এখন কি আর করার, এভাবেই চলে যেতে হবে। প্রায় কতক্ষণ ধরে হাঁটছি নিজেরই হিসাব নেই। স্টেশন থেকে বাড়ি পর্যন্ত যেতে আশেপাশে কোনো বসতি পড়ে না। বলতে গেলে বিরান ভূমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আশেপাশে একটাও বাড়ি নেই যেখানে একটু বিন্দু হলেও আমার চোখে আলো পড়বে। হাঁটতে হাঁটতে গ্রামের পুরনো শ্মশানের সামনে চলে আসলাম। সেখানে দিনের বেলা এই শ্মশানের নীরবতার জন্য গা ছমছম করছে। সেখানে এখন মাঝরাতে এই শ্মশানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। এখন বর্ষাকাল চলছে। রাস্তায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গুড়ি গুড়ি বৃষ্টি যেন প্রকৃতিকে আরো গরম করে তুলেছে। আর এতক্ষণ রাস্তা দিয়ে চলতে চলতে আসলে বেশ গরম লাগছিল। কিন্তু হঠাৎ শ্মশানের সামনে দিয়ে পার হওয়ার মুহূর্ত থেকে মনে হচ্ছে এক শীতল মৃত্যুপুরীর ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। অনেকটা আচমকাই যেন চারপাশ থেকে হিমেল হাওয়া বইছে। শ্মশানের পাশে একটি পুকুর ঘাট দেখতে পেলাম। হঠাৎ আমার কানে এলো সেই ঘাটে বসে কে যেন কাপড় কাচছে। আমি মনে মনে চিন্তা করলাম, এত রাতে এখানে কে কাপড় কাচতে পারে? বুকে সাহস সঞ্চয় করে সেদিকে হেঁটে চললাম। পুকুর ঘাটে দেখতে পেলাম একটি মেয়ে কাপড় কাচছে। প্রথমে কিছুক্ষণ ভাবলাম তার কাছে যাব কিনা, এমনও হতে পারে আমার চোখের ভুল। কিন্তু অনেকক্ষণ ধরেই মেয়েটি কাপড় ধুচ্ছিল বলে আমি আর না গিয়ে পারলাম না। পুকুর ঘাটে নেমে পেছন থেকে মেয়েটিকে বললাম,
এই যে শুনছেন, আপনি এখানে এত রাতে বসে কাপড় ধুচ্ছেন কেন? মেয়েটি আমার কথার কোনো উত্তর দিল না। তার নিজের মতো কাজ করে সে চলতে লাগলো। আমি আবারও তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলাম, এই যে শুনছেন, আপনি এখানে এত রাতে বসে কাপড় ধুচ্ছেন কেন? এবার মেয়েটি কাপড় কাচা থামিয়ে বলে উঠল, আসলে আমার ঘরে এক পঙ্গু ছেলে আছে। সারাদিন তাকে দেখে রাখতে হয়, তাই রাতের বেলা এসে আমি পুকুর ঘাটে কাপড় কাচি। আপনার ভয় করে না রাতের বেলা শ্মশানের পাশে পুকুরে একা বসে কাপড় কাচ্ছেন? মেয়েটা আমার কথায় একটু হাসলো, বলল তার কোনো ভয় করে না, এভাবেই সে অভ্যস্ত। আমি ভাবলাম, এভাবে একটা মেয়ে মানুষকে একা রেখে যাওয়া কি ঠিক হবে? আমি বরং এখানে কিছুক্ষণ অপেক্ষা করে তবেই তার সাথে হেঁটে রাস্তাটুকু পার করব। এমনিতেও এই রাস্তায় চলতে আমার নিজেরই ভয় করছিল, সেখানে একজন সঙ্গী পেলে মন্দ হয় না। আমি পুকুর ঘাটে বসে রইলাম। মেয়েটি আমাকে বাধা দিয়েছিল এভাবে বসে থাকার জন্য। আমি তো নাছোড়বান্দা, আমি তার সাথে এখান থেকে যাব বলে জানিয়ে দিয়েছি। মেয়েটি কিছুক্ষণ পর তার কাজ শেষ করে এক বালতি কাপড় নিয়ে উঠে এলো। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই আমি আমার হাতে থাকা ছাতা মেয়েটিকে দিয়ে দিলাম। সে কি, আপনি আমায় ছাতাটা দিয়ে দিলেন? জি, আপনি রাখুন, আমি এমনিতেও ভিজে গেছি। মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো, আমি কেন রাতের বেলায় এই রাস্তা দিয়ে হাঁটছি। তখন আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম। সবটা শুনে সে আমার কোনো কথার উত্তর দিল না। এরপর পুরো রাস্তায় আমরা চুপচাপ হাঁটতে লাগলাম। রাস্তা দিয়ে চলতে চলতে আচমকা আমার কেমন যেন একটা অজানা অনুভূতি হলো। তবে অজানা বললে ভুল হবে, এই অনুভূতিটিকে অশরীরী অনুভূতি বললে চলে। আমার মনে হলো আমাদের দুজনকে কারা যেন অনুসরণ করছে। আবার স্পষ্ট মনে হলো আমার কানের কাছ দিয়ে কেউ একজন হেঁটে গেছে, যেটা অনেকটা গরম বাতাসের মতো ছুঁয়ে গেল। আমি ভয়ে কেঁপে উঠলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম আমার সাথে থাকা মেয়েটি খুব একটা ভয় পাচ্ছে না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কি যেন আমাদের পাশ দিয়ে চলে গেল না? ভয় পাবেন না, এটা যেহেতু পরিত্যক্ত শ্মশান, তাই এখানে এমন একটু আধিভৌতিক অনুভূতি হবেই। রাতের বেলায় এই রাস্তাটা দিয়ে না চলাচল করাটাই ভালো। সে না হয় ঠিক আছে, কিন্তু আপনি তো নিজেও রাতের বেলা এখানে এসে কাপড় কাচ্ছেন, আপনার ভয় করে না? মেয়েটা আমার এই প্রশ্নের কোনো উত্তর দিল না, সামান্য একটু হাসলো, এরপর বলল, আপনি কিন্তু আজ আমার কারণেই বেঁচে গেছেন। মানে ঠিক বুঝতে পারলাম না। আমি জীবিত নই, আমি মৃত, তাই এসব আর আমার ভয় লাগে না। মেয়েটার কথা শুনতেই আমার মনে হলো আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে আমি বললাম, কি 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 বলছেন আপনি এসব? মেয়েটি মুহূর্তের মধ্যেই তার চেহারা পরিবর্তন করে ফেলল। হাসি খুশি মেয়েটি পাল্টে গেল বিভৎস চেহারায়। তার চেহারার এক পাশ অর্ধগলিত, সেখান থেকে পোড়া গন্ধ আসছে। আমি ভয়ে চিৎকার দিলাম। মেয়েটা শান্ত গলায় আমাকে বলল, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি কারোরই কোনো ক্ষতি করি না, বরং রাতের অন্ধকারে যারা এই রাস্তা ধরে যায় তাদের আমি খারাপ আত্মা থেকে রক্ষা করি। এরপর মেয়েটি তার পুরো ঘটনা খুলে বলল আমায়। মেয়েটির নাম দীপা। সে আগে এই শ্মশানের পাশে একটি গ্রামে থাকত। এখন এই গ্রামটা পুরোপুরি বিলীন হয়ে পড়ায় ভূমিতে পরিণত হয়েছে। দীপার স্বামী এক দুর্ঘটনায় মারা যান। বাড়িতে রেখে যান তার স্ত্রী এবং পুত্র সন্তানকে। কোনো মতে পুরুষের বাড়ি কাজ করেই সে তার ছেলেকে মানুষ করছিল, কিন্তু সেই সুখও বেশি দিন টিকল না। একদিন তার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন রাস্তায় একটি মোটর সাইকেলে ধাক্কা দেয় এবং তার পায়ের উপর দিয়ে মোটর সাইকেলটি চলে যায়। রাস্তায় তাকে সবাই ধরাধরি করে তাকে একটি হাসপাতালে ভর্তি করে দেয় এবং দিবাকে খবর জানায়। হাসপাতালে গেলে ডাক্তার তাকে বলে তার ছেলের অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। দীপা ছিল হতদরিদ্র,
সে বিপাকে পড়ে গেল। এখন এই টাকাটার ব্যবস্থা করবে কি করে? দীপা সেই গ্রামের মোড়লের বাড়িতে কাজ করত, তাই সবার আগে সেই মোড়লের বাড়িতেই গেল। মোড়ল তাকে 500 টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বললেন, নে দীপা, এই 500 টাকা রাখ, আমি তোকে এর চাইতে বেশি দিতে পারবো না। দীপা পুরোপুরি ভেঙে পড়ল। গ্রামের সবাইকে এসে অনুরোধ করতে লাগলো তার ছেলের জন্য কিছু টাকা দিয়ে সাহায্য করতে। অনেকেই দিল, আবার অধিকাংশই তাকে দূর করে দিল। অবশেষে দীপা আর কোনো উপায় না পেয়ে মোড়লের বাড়ির গরু চুরি করার জন্য এক রাতে তার বাড়িতে যায়। রাতের বেলা গরুটিকে বের করে আনতে গিয়ে হঠাৎ সে মোড়লের বাড়ির প্রহরীর চোখে পড়ে যায়। তাকে ধরে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। মোড়লের লোকজন চোর অপবাদ দিয়ে তাকে বেদম পিটায়। অবশেষে মোড়ল তাদের নির্দেশ দেয় দীপার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার। দীপাকে আগুনে পোড়ানোর পরও দীপার শরীরের প্রাণ কিছুটা বাকি ছিল, কিন্তু মোড়লের লোকজন তাকে ধরে এই শ্মশানের কোণে এসে ফেলে দেয়। এখানে এই শ্মশানের হিংস্র কুকুরগুলো তার শরীর ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। আগুনে পুড়ে দীপার এমন অবস্থা হয়েছিল যে কুকুরগুলো তাড়ানোর জন্য একটা আঙ্গুলও দাঁড়াতে পারছিল না। এভাবেই দীপার জীবনের গল্প শেষ হয়ে যায়। সমস্ত ঘটনার পরে আমি দীপার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইলাম। সে বলল, মোড়লদের পুরো বংশকেই আমি মেরে ফেলেছি এবং আমি প্রতিজ্ঞা নিয়েছি, যখনই এই রাস্তা ধরে কেউ যাবে তখনই মোড়লদের দুষ্ট আত্মা থেকে আমি তাদের রক্ষা করব। কথা বলতে বলতে আমি আমার গ্রামে ঢোকার ফটকে এসে দাঁড়ালাম। দীপা বলল, এই দেখুন, কথা বলতে বলতে আপনার গ্রামে পৌঁছে গেছি। বাকিটা পথ আপনি সাবধানেই যেতে পারবেন, আর কোনো অসুবিধা হবে না। এবার আমাকে ফিরে যেতে হবে। দীপা উল্টো ফিরে আবারও সেই শ্মশানের পথে হেঁটে যেতে লাগলো। যেতে যেতে এক সময় সে অদৃশ্য হয়ে গেল। আমি আর সেদিকে না তাকিয়ে আমার চিরচেনা গ্রামের রাস্তা ধরে হেঁটে চললাম।